একবার ভাবুন তো, আপনার ঘরের গেটে দাঁড়িয়ে আছে দারোয়ান। আপনার ফ্ল্যাট একটি সিকিউর এলাকার ভিতরে। সেখানে ঢুকতে গেলে প্রথমে পুলিশ পাহারা, তারপর দারোয়ানের জবাবদিহিতা করতে হয়। এমন একটি জায়গা থেকে হঠাৎ করে যদি কেউ নিখোঁজ হয়ে যায়, তাহলে বিষয়টা কতটা ভয়ঙ্কর। আর এমনটা কি হতে পারে? ভাবুন একবার। হ্যাঁ, এমনটি হয়েছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। 1 ফেব্রুয়ারি 2006 সাল। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তখন গভীর ঘুমে আচ্ছন্ন। ঠিক সেই রাতে ক্যাম্পাসের কোয়ার্টারে থাকা এক প্রথিতযশা বিজ্ঞানীর জীবন প্রদীপ চিরতরে নিভিয়ে দেওয়া হয়েছিল অত্যন্ত ঠান্ডা মাথায়। নিথর দেহটি ফেলে দেওয়া হয়েছিল কোয়ার্টারের পেছনের এক অন্ধকার সেপটিক ট্যাঙ্কের ভেতরে। মানুষরূপী কিছু পিশাচ কতটা নিষ্ঠুর হলে নিজের স্বার্থের জন্য একজন শিক্ষাগুরুকে এইভাবে খুন করতে পারে? আজকের এই রোমহর্ষক সত্য ঘটনাটি পুরোটা জানার আগে আমাদের চ্যানেল এসএটিভি বাংলা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী কোনো ক্রাইম থ্রিলার মিস না হয়। একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে যেখানে জ্ঞান চর্চা হওয়ার কথা, সেখানে কেন এমন অন্ধকার নেমে এলো? চলুন আমরা এই রহস্যময় হত্যাকাণ্ডের পটভূমি ও মূল কারণ সম্পর্কে জানি পরবর্তী অংশে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অত্যন্ত সম্মানিত প্রধান ছিলেন ডক্টর এস তাহের আহমেদ। তিনি ছিলেন একজন সৎ, নিবেদিত প্রাণ এবং আপোষহীন মানুষ। কিন্তু তারই সততাই কি তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল? 2 ফেব্রুয়ারি সকালে তার পরিবারের মানুষ এবং বিভাগের শিক্ষার্থীরা লক্ষ্য করলেন এই গুণী মানুষটি কোথাও নেই। তার কোয়ার্টারের দরজা বাইরে থেকে তালাবদ্ধ ছিল না, অথচ তিনি ভেতরেও ছিলেন না। নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে চরম উদ্বেগ নিয়ে মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। পুলিশ যখন প্রাথমিকভাবে কোয়ার্টারে তল্লাশি চালাতে আসে, তখন তারা ঘরের ভেতরে কোনো গোলমাল, ভাঙচুর বা ধস্তাধস্তির চিহ্ন খুঁজে পায়নি। ডাইনিং টেবিল থেকে শুরু করে বসার ঘর সবকিছুই একেবারে পরিপাটি ও স্বাভাবিক অবস্থায় ছিল, যেন তিনি নিজেই কোনো দরকারে বাইরে হেঁটে চলে গেছেন। কিন্তু একজন সিনিয়র অধ্যাপক এভাবে হঠাৎ কাউকে কিছু না বলে উধাও হয়ে যাবেন, তা কোনোভাবেই মানতে পারছিল না তার সহকর্মী ও পরিবার। তবে কি তার এই নিখোঁজ হওয়ার পিছনে লুকিয়েছিল কোনো ভয়ঙ্কর ও অদৃশ্য ষড়যন্ত্র, নাকি এমনটা কিছু ঘটেছিল তা আমরা কল্পনাও করতে পারি না? কোথায় ছিলেন তিনি? তাকে কি জীবন্ত পাওয়া গিয়েছিল? চলুন আমরা ক্যাম্পাসের সেই থমথমে পরিস্থিতি ও প্রফেসরের সন্ধান পাওয়ার লোমহর্ষক ঘটনা সম্পর্কে জানি পরবর্তী অংশে। 3 ফেব্রুয়ারি সকালে কোয়ার্টারের চারপাশের পরিবেশ আরও ভারী হয়ে ওঠে। পুলিশ এবং স্থানীয় লোকজন যখন চারপাশ হাতড়ে খুঁজছেন, তখন কোয়ার্টারের পেছনের সেপটিক ট্যাঙ্কের ভারী ঢাকনাটি কিছুটা আলগা ও স্থানচ্যুত দেখে সন্দেহ হয় তদন্তকারী অধ্যক্ষদের। ঢাকনাটি পুরোপুরি সরাতেই উপস্থিত পুলিশ সদস্যরা স্তব্ধ হয়ে যান এবং মুহূর্তের মধ্যে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে এক তীব্র হাহাকার আর ক্ষোভের আগুন জ্বলে ওঠে। কারণ সেই অন্ধকার সেপটিক ট্যাঙ্কের ভেতরে ভাসছিল নিখোঁজ ডক্টর এস তাহের আহমেদের রক্তাক্ত ও ক্ষতবিদ্ধ মরদেহ। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্ট ছিল, যা প্রমাণ করছিল এটি কোনো সাধারণ মৃত্যু নয়, বরং একটি অত্যন্ত ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। কিন্তু এই কোয়ার্টারের ভেতরে ঢুকে এমন সুরক্ষিত একটা জায়গায় লাশ গুম করার সাহস কার হতে পারে? এই পৈশাচিক খুনের পেছনে কি ক্যাম্পাসেরই কোনো চেনা মুখ লুকিয়ে আছে, নাকি ছিল অন্য কিছু? চলুন আমরা পুলিশের সেই শ্বাসরুদ্ধকর তদন্তের প্রথম পদক্ষেপ সম্পর্কে জানি পরবর্তী অংশে। লাশ উদ্ধারের পর পুলিশ যখন পুরো এলাকাটি কর্ডন করে ফেলে, তখন তাদের প্রাথমিক লক্ষ্য ছিল ক্যাম্পাসের অভ্যন্তরীণ বৈরিতা ও কোয়ার্টারের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা। পুলিশ ক্যাম্পাসের বিভাগের কয়েকজন কর্মকর্তা, কর্মচারী এবং ডক্টর তাহেরের সাথে অতীতে প্রশাসনিক বা ব্যক্তিগত কারণে দ্বিমত থাকা বেশ কিছু মানুষকে প্রাথমিক সন্দেহভাজন হিসাবে ধরে থানায় নিয়ে আসে। একে একে তাদের জেরা শুরু করা হয়, কিন্তু তদন্তকারী অধ্যক্ষদের অবাক করে দিয়ে জেরার মুখে প্রত্যেকেই নিজেদের সম্পূর্ণ নির্দোষ দাবি করে নিখুঁত অজুহাত বা অ্যালিবাই দেখায়। ঘটনার রাতে তারা কে কোথায় ছিলেন তার এমন কিছু পোক্ত প্রমাণ তারা উপস্থাপন করেন, যা খণ্ডনা পুলিশের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এমনকি ডক্টর তাহেরের কোয়ার্টারের প্রধান দরজার লকের কোনো ক্ষতি করা হয়নি, যার মানে কোনো বহিরাগত জোর করে ঘরে ঢোকেনি।
পুলিশ তখন একটি গভীর ও অন্ধকার গোলক ধাঁধায় পড়ে যায়, কারণ কোনো প্রত্যক্ষদর্শী ছিল না এবং সন্দেহভাজন সবার বয়ানই ছিল নিশ্ছিদ্র। তবে কি খুনি কোনো অদৃশ্য বাতাস, নাকি আসল অপরাধী পুলিশের চোখের সামনেই ঘুরছিল, অথচ কেউ তাকে চিনতে পারছিল না? চলুন আমরা এই জটিল ইনভেস্টিগেশনের মোড় ঘুরিয়ে দেওয়া সেই অতি সূক্ষ্ম ও নাটকীয় সূত্র সম্পর্কে জানি পরবর্তী অংশে। তদন্তকারী অধ্যক্ষরা যখন প্রায় দিশেহারা এবং জনমনে ক্ষোভের পারদ তুঙ্গে, তখন তারা কোয়ার্টারের কেয়ারটেকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের আচরণ ও শারীরিক ভাষায় এক সূক্ষ্ম অসঙ্গতিতা লক্ষ্য করেন। জাহাঙ্গীর প্রথম দিকে পুলিশের সামনে অত্যন্ত স্বাভাবিক ও শান্ত থাকার অভিনয় করলেও সিনিয়র অফিসারদের তীক্ষ্ণ প্রশ্নের মুখে তার হাত হালকা কাঁপছিল। সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, সে কথা বলার সময় বারবার বসার ঘরের ভেতরের একটি নির্দিষ্ট জানালার গ্রিল ও মেঝের কোণার দিকে আর চোখে তাকাচ্ছিল। এই সামান্য আচরণগত পরিবর্তনই অভিজ্ঞ পুলিশ অধ্যক্ষদের মনে সন্দেহের তীব্র বীজ বুনে দেয়। পুলিশ কোয়ার্টারের ভেতরে আবারও অত্যন্ত সূক্ষ্ম ও বৈজ্ঞানিক তল্লাশি শুরু করে। এবার তারা ডাইনিং টেবিলের নিচের পায়ার কাছে এবং জানালার গ্রিলের ভেতরের কোণায় অত্যন্ত হালকা, প্রায় অদৃশ্য কিছু লালচে রক্তের ছোপ খুঁজে পায়। এগুলোকে খুব তাড়াহুড়ো করে কোনো কাপড় বা রাসায়নিক দিয়ে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু খুনিদের শেষ রক্ষা হয়নি। জাহাঙ্গীরকে কাল বিলম্ব না করে আলাদা কক্ষে নিয়ে রিমান্ডে টানা জেরা শুরু করা হয়। যখন তাকে এই রক্তের ছোপ এবং ঘটনার রাতে তার কোয়ার্টারের বাতি সাধারণ সময়ের চেয়ে দীর্ঘক্ষণ জ্বলে থাকার বিষয়ে একের পর এক অকাট্য প্রমাণ দিয়ে চেপে ধরা হয়, তখন তার ভেতরের সমস্ত মিথ্যার দেওয়াল ভেঙে পড়ে। জাহাঙ্গীর কান্নায় ভেঙে পড়ে স্বীকার করে, 1 ফেব্রুয়ারি রাতে সে নিজেই ঘরের পেছনের একটি গোপন দরজা খুনিদের জন্য খুলে দিয়েছিল এবং ডক্টর তাহেরকে ঘুমের ওষুধ খাইয়ে প্রথমে অচেতন করার পর বালিশ চাপা দিয়ে ও ভারী বস্তু দিয়ে নির্মমভাবে আঘাত করে হত্যা করা হয়েছিল। কিন্তু একজন সাধারণ কেয়ারটেকার কেন তার নিজের আশ্রয়দাতাকে এভাবে খুন করতে যাবে? কার নির্দেশে সেই নরক গুলজার করেছিল? চলুন আমরা এই খুনের আড়ালের মূল ও বিস্তারিত কারণ সম্পর্কে জানি পরবর্তী অংশে। জাহাঙ্গীরের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ যখন বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগেরই সহযোগী অধ্যাপক ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিনকে গ্রেপ্তার করে, তখনই হত্যাকাণ্ডের পেছনের মূল ও ভয়ঙ্কর কারণটি বিস্তারিতভাবে উন্মোচিত হয়। ডক্টর মহিউদ্দিনের দীর্ঘদিনের স্বপ্ন ও লক্ষ্য ছিল দ্রুত পূর্ণ অধ্যাপক বা প্রফেসর পদে পদোন্নতি পাওয়া, কিন্তু তার সেই স্বপ্নের পথে পাহাড় সম বাধা হয়ে দাঁড়িয়েছিলেন স্বয়ং ডক্টর তাহের আহমেদ, যিনি তখন বিভাগীয় প্রধান এবং সিলেকশন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। মহিউদ্দিন পদোন্নতির জন্য যে গবেষণাপত্র বা একাডেমিক পেপার জমা দিয়েছিলেন, ডক্টর তাহের তা অত্যন্ত গভীরভাবে যাচাই বাছাই করেন। যাচাইয়ের এক পর্যায়ে ডক্টর তাহের এক ভয়ঙ্কর সত্য আবিষ্কার করেন যে মহিউদ্দিনের সেই গবেষণাপত্রটি মৌলিক ছিল না। সেখানে ছিল চরম জালিয়াতি, তথ্য বিকৃতি এবং অন্যের লেখা হুবহু নিজের নামে চালিয়ে দেওয়ার অকাট্য প্রমাণ, যাকে একাডেমিক ভাষায় বলা হয় প্ল্যাজিয়ারিজম বা চৌর্যবৃত্তি। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের কাছ থেকে এমন জঘন্য ও নৈতিহীন জালিয়াতি ডক্টর তাহের কোনোভাবেই মেনে নিতে পারেননি। তিনি শুধু মহিউদ্দিনের পদোন্নতির আবেদনে তীব্র আপত্তি জানাননি, বরং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সিন্ডিকেটের কাছে এই জালিয়াতির সমস্ত দালিলিক প্রমাণ আনুষ্ঠানিকভাবে তুলে ধরেন। এর ফলে মহিউদ্দিনের কাঙ্ক্ষিত পদোন্নতি পুরোপুরি আটকে যায় এবং ক্যাম্পাসের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে তার সম্মান ধূলিসাৎ হওয়ার উপক্রম হয়। ক্ষমতার চরম লোভ, পদমর্যাদার মোহ আর অপমানের তীব্র প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে মহিউদ্দিন ডক্টর তাহেরকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন। মহিউদ্দিন কেয়ারটেকার জাহাঙ্গীরকে বড় অঙ্কের টাকা ও প্রলোভন দেখান যে ডক্টর তাহের দুনিয়া থেকে সরে গেলে মহিউদ্দিন নিজেই বিভাগের প্রধান হবেন এবং তখন জাহাঙ্গীরকে বিশ্ববিদ্যালয়ের একটি স্থায়ী ও বড় চাকরি পাইয়ে দেবেন। লোভ আর প্রতিশোধের এই ভয়ঙ্কর জুটিতে যোগ দিয়েছিল জাহাঙ্গীরের নিজের ভাই আব্দুস সালাম ও শালক নাজমুল, যারা টাকার বিনিময়ে ডক্টর তাহেরের লাশটি টেনে নিয়ে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিতে সরাসরি অংশ নিয়েছিল। যে শিক্ষক সমাজকে আলো দেখানোর কথা, তিনি নিজেই যখন ক্ষমতার লোভে এমন অন্ধকার অপরাধের মূল নকশাকার হন বা মাস্টারমাইন্ড হন, তখন আর কাকে বিশ্বাস করা যায়? চলুন আমরা এই দীর্ঘ আইনি লড়াই এবং অপরাধীদের চূড়ান্ত পরিণতি সম্পর্কে জানি পরবর্তী অংশে।
এই নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া ছিল অত্যন্ত দীর্ঘ, জটিল ও নাটকীয় মোড়ে ভরপুর। নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত এবং দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল পর্যন্ত মামলাটি গড়ায়। অপরাধীরা প্রভাবশালী হওয়ায় আইনি ফাঁকফোকর গলে বের হওয়ার আপ্রাণ চেষ্টা করেছিল এবং ডক্টর তাহেরের পরিবারকে বছরের পর বছর ধরে নানা হুমকি ও মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। কিন্তু সত্যের জয় অবশ্যম্ভাবী ছিল। দীর্ঘ 17 বছরের ক্লান্তিকর আইনি লড়াই এবং ডক্টর তাহেরের পরিবারের অক্লান্ত সংগ্রামের পর 2023 সালের 27 জুলাই রাতে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে মূল পরিকল্পনাকারী ডক্টর মিয়া মোহাম্মদ মহিউদ্দিন এবং কেয়ারটেকার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ফাঁসি একই সাথে কার্যকর করার মাধ্যমে এই কলঙ্কিত অধ্যায়ের সমাপ্তি ঘটে।